22 বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। একটি গোষ্ঠীর বিরুদ্ধে নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অভিযোগ, ভোটের হিসাব বুঝে নেওয়ার তাগিদ। বিশ্বের নজর বাংলাদেশের নির্বাচনে, সুষ্ঠু ভোটে নির্ভর করছে অর্থনীতি। সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার তাগিদ বিশেষজ্ঞদের। নির্বাচন ঘিরে সরগরম খুলনা, সমস্যার সমাধান ও উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি, বাস্তবায়নে সক্ষম ব্যক্তিকে নির্বাচিত করার আশ্বাস। এবং সিরাজগঞ্জে সংকটে পোল্ট্রি খাত, ডিমের উৎপাদন ব্যয় বাড়ায় পুঁজি হারাচ্ছেন খামারিরা, প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 22 বছর পর আজ ময়মনসিংহে যাবেন তারেক রহমান। তার আগমন ঘিরে সর্বত্র নেতাকর্মীদের উচ্ছ্বাস, চলছে স্বাগত মিছিল, প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। ময়মনসিংহের উন্নয়নে আসতে পারে নতুন বার্তা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দীর্ঘ 22 বছর পর শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে 27 জানুয়ারি মঙ্গলবার দুপুর 2টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তাকে ঘিরে উচ্ছ্বসিত ময়মনসিংহের বিএনপি ও সংযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। সমাবেশ স্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মঞ্চ তৈরিতে ব্যস্ত রয়েছে কারিগররা। স্টেজের কাজ মোটামুটি যে ফ্লোরটা রয়েছে, ফ্লোরটা আমরা 3 ঘন্টার মধ্যে কাজ শেষ করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেতে অধীর আগ্রহে ময়মনসিংহবাসী, জানিয়ে নগরীর দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন বললেন, আগামী 12 ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনলে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। জনগণ ওনাকে দায়িত্ব দেয় 12 ফেব্রুয়ারি নির্বাচনে, নিঃসন্দেহে আমরা আশা করি উনি এই অবহেলিত ময়মনসিংহ বিভাগকে একটি মর্যাদাপূর্ণ বিভাগে রূপান্তরিত করবেন, যেখানে ময়মনসিংহবাসীর সবাই উপকৃত হবে। তারেক রহমানের আগমন ঘিরে শুধু দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত নয়, আপামর জনতা উচ্ছ্বসিত, এমনটাই জানালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ 4 সদর আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। বলেন, 27 জানুয়ারি শহরের সার্কিট হাউস ময়দান জনসমুদ্রে পরিণত হবে। ওনার আগমনকে স্বাগত জানানোর জন্য শুধু দলেই সীমাবদ্ধ না, এই এলাকার মানুষ সমবেত হয়ে আগামী 27 জানুয়ারি 2টা এই সার্কিট হাউসের ময়দানকে কানায় কানায় পরিপূর্ণ করবে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রতিদিনই ময়মনসিংহ নগরী সহ জেলার বিভিন্ন স্থানে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করছেন নেতাকর্মীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, তারেক রহমানের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি ও সার্বিক আয়োজন সম্পর্কে জানান। বিএনপি নেতাকর্মীদের মাঝে একটি উৎসব এবং আনন্দ বিরাজ করছে। তো আপনি জানেন যে দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে ময়মনসিংহে আসবেন এবং বিকেল 2:30 নাগাদ তিনি মঞ্চে উঠবেন এবং ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো আমি এখন আছি যে সার্কিট হাউস মাঠ, সেই সার্কিট হাউস মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি বিশাল মঞ্চ করা হয়েছে এবং এই তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই ময়মনসিংহ অঞ্চলে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন, গণসংযোগ করছেন এবং আজকের এই সমাবেশটি কিন্তু ময়মনসিংহ বিভাগের 4টি জেলার যে বিভিন্ন আসনের প্রার্থীরা রয়েছেন, 24 জন প্রার্থীরা রয়েছেন, সেই প্রার্থীদেরকে কিন্তু তারেক রহমান আজকে এই জনসভায় পরিচয় করে দিবেন। এবং বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে আজকের এই জনসভাটি সার্কিট হাউস যে মাঠের জনসভাটি জনসমুদ্রে রূপান্তরিত হবে, এমনটাই কিন্তু বিএনপির
পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা যে বিষয়টি দেখেছি যে দীর্ঘদিন পর এই ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে তারেক রহমান আসবেন, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের মাঝেও একটি কৌতূহল আছে যে এই অবহেলিত ময়মনসিংহের জন্য তারেক রহমান কি ধরনের উন্নয়নের বার্তা দেন, সেটিও কিন্তু বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আজকের এই জনসভা থেকে কিন্তু বিএনপির চেয়ারম্যান ময়মনসিংহের আগামী দিনের উন্নয়নের বিভিন্ন বার্তা দিতে পারেন এবং যে বার্তা আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের সাধারণ ভোটারদের যে ভোটটা আকৃষ্ট করে এবং ময়মনসিংহের উন্নয়নে তিনি বিভিন্ন ঘোষণার মাধ্যমে কিন্তু বিএনপির আগামী দিনের উন্নয়নের যে পরিকল্পনা, সেটি কিন্তু এই জনসভা থেকে আসতে পারে। তবে তিনি 2:30 নাগাদ এই সভামঞ্চে আসবেন এবং এই ময়মনসিংহবাসীর জন্য কিন্তু ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তো সারা এখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল কিছুর কিন্তু এখানে প্রস্তুত রয়েছে তারেক রহমানকে বরণ করার জন্য। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ। সারা, ধন্যবাদ বাপ্পি আপনাকে। এদিকে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নোয়াখালী 6 আসনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের পক্ষে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক একসাথে থেকে আমাদের দেশটা গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। দেশের টালমাটাল অর্থনীতি ও মূল্যস্ফীতির স্থিতিশীলতা নির্ভর করছে সুষ্ঠু নির্বাচনের উপর। সে কারণে প্রতিবেশী সহ বিশ্বের নজর এখন আসন্ন নির্বাচনের উপর। গবেষক অর্থনীতিবিদরা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ও মানবাধিকার বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকারকে অবশ্যই প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শিহাব উদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করবে দেশে বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার বিষয়টি। নিজ নিজ দেশের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় নিয়েই বাংলাদেশে বিনিয়োগ, ঋণ সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে উন্নত বিশ্ব। সেই বিবেচনায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু তথা গ্রহণযোগ্য না হলে দাতা দেশগুলো মুখ ফিরিয়ে নেবে, এমন আশঙ্কা অমূলক নয়। আর সে কারণে ত্রয়োদশ নির্বাচনের দিকে তাদের বিশেষ নজর। সমকালীন বাস্তবতায় কেবলমাত্র রেমিটেন্স ছাড়া দেশের অর্থনীতির সব সূচকই নেতিবাচক। পরিকল্পনা কমিশনের পূর্বাভাস বলছে মূল্যস্ফীতি বাড়ছে, স্থবির বেসরকারি ঋণ প্রবাহ ও বিনিয়োগ। এ সংকট উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটি স্বাভাবিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। তো এটি আসলে কখনোই কাম্য নয়। আমি মনে করি বাংলাদেশের জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে একটি স্থিতিশীল অবস্থা আসবে। বাংলাদেশের স্বার্থ দেখা উচিত, বাংলাদেশের যেইখানে ভালো হবে ওইগুলা করা উচিত। ইগো দেখানোর মতো আমাদের কিছু নাই। দেশের দায়িত্বে যারা আসবে তারা কিন্তু আমার দেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর যে সম্পর্ক তারা চেষ্টা করবে সেটাকে বিল্ড আপ করার। মানবতা দিয়ে চিন্তা করি বা অন্যভাবে চিন্তা করি তাহলে বিনিয়োগ থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক হবে।
একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরই বৈদেশিক ঋণ, বিনিয়োগ তথা অর্থনীতির ইতিবাচক অগ্রযাত্রা নির্ভর করছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ইন্ডিয়ার বড় ইন্টারেস্ট রয়েছে তাদের যাতে যে চিকেন নেক যে রাজ্যগুলোতে রয়েছে সেখানে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয়, সেটা ইন্ডিয়ার বড় স্টেক। এছাড়া জিওপলিটিক্যালি বাংলাদেশের যে লোকেশন, ইউএসওর এখানে অনেক বড় ইন্টারেস্ট আছে, চায়নার বড় ইন্টারেস্ট আছে। তো বাংলাদেশ আসলে একটা এই জিওপলিটিক্যালি লোকেশনের কারণে, এবং আমরা জানি যে মায়ানমারের সাথে আমাদের এই মুহূর্তে একটা বড় ধরনের, বিশেষ করে আরাকান আর্মির সাথে একটা বড় ধরনের কনফ্লিক্টের দিকে এগোচ্ছে। তো এই সকল ডাইনামিক্স থেকে একটা সরকার যে প্রত্যেকটা পক্ষের সাথে ব্যালেন্স করে চলতে পারবে, এই ধরনের একটা সরকার এই মুহূর্তে দরকার। অর্থনীতিবিদদের মতে টানা কয়েক বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা ও শিল্পের কাঁচামাল আমদানি সংকোচন দেশের উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি 3 থেকে 4 বছর যাবত আমরা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি। বিনিয়োগের অবস্থা যদি দেখেন তাহলে বিনিয়োগ তলানিতে গিয়েছে এবং বিগত অনেক বছর 16-17 বছরের চেয়ে পিছনে চলে গেছে। একইভাবে জিডিপি প্রবৃদ্ধির কথা যদি বলেন, একমাত্র কোভিড বাদে 3.97% প্রবৃদ্ধি অর্জন করা হয়েছে, সেটা বহু বছর আগে। রাজনৈতিক অস্থিরতায়, নেতিবাচক প্রভাবে, ব্যবসা বাণিজ্যে সৃষ্ট স্থবিরতায় রাজস্ব আদায় কমে রাষ্ট্রীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন তিনি। নির্বাচন যদি ভালো হয়, সার্বিক পরিস্থিতি যদি স্থিতিশীল হয়, বাংলাদেশে যেহেতু লেবার কস্টটা কম, শ্রমের মজুরি কম, অতএব এইটার কারণেই কিন্তু অনেক বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করে উৎপাদন করতে চায়। কিন্তু সেটা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, এই পলিটিক্যাল যে টার্মোয়েল হয় সেসব কারণে দূরে চলে যায়। অর্থনীতির টেকসই উন্নয়নে কেবল আর্থিক সংস্কার নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য বলেও মত দেন অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। কেমন প্রতিনিধি চান ভোটাররা, কেমন হবে আগামীর বাংলাদেশ, কাদের হাতে বা উঠছে নতুন বাংলাদেশের দায়িত্ব, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে সারা দেশে আলোচনা চলছে। আর আমরাও এসব প্রশ্নের উত্তর খুঁজতে জানবো ভোটারদের প্রত্যাশার কথা। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়, জানবো ভোটারদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার গল্প। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে আসলে সংকট এবং সম্ভাবনার কথা একটু শুনতে চাই। আমাদের টঙ্গিবাড়িতে রাস্তাঘাটগুলো খুবই নাজুক। আমরা চাই যারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন রাস্তাঘাটগুলোর খোঁজখবর নেবেন, রাস্তাঘাটগুলো যেন এই সুন্দরভাবে আবার রিপেয়ারিং হয়, আর যে সমস্ত রাস্তাগুলো এখনও অকার্যকর সেগুলো যেন কার্যকর হয়, সেই ব্যবস্থাটা করা হয়। আর ব্যবসা বাণিজ্য আমাদের খুবই খারাপ। আমরা চাই যে যারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন আমাদের ব্যবসা বাণিজ্যের বিষয়টাও আপনাদের নজরে রাখবেন। এখানে যারা কৃষক আছে তারা যাতে ন্যায্য মূল্যে সার পায় এবং মৌসুমী সারের একটা সিন্ডিকেট থাকে, তো যাতে সিন্ডিকেটের প্রতি আমাদের ইউনো মহোদয় আছে বা ম্যাজিস্ট্রেট যারা আছে তারা যাতে এই বিষয়গুলা খোঁজখবর রাখে, যাতে সিন্ডিকেট না করতে পারে এবং কৃষকরা ন্যায্য মূল্যে সার পেতে পারে। আর আরেকটা প্রত্যাশা থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেটার জন্য আমরা সবাই দোয়া করি। দর্শক, আমরা শুনছি ভোটারদের প্রত্যাশার গল্প। আমরা এখানে আরো একজন ভোটার আছে, আমরা একটু আপনার সঙ্গে জানতে চাই যে আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে জনপ্রতিনিধি যেই হোক না কেন তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা সাধারণ জনগণ চাই ভালো একটা সরকার আসুক, দেশের জন্য ভালো কাজকাম করুক। আমরা খেটে খাওয়া মানুষ, অনেক কষ্টে আছি, কেননা বর্তমান দেশের যে নাজুক হাল অবস্থা, এক জায়গায় গেলেও মানে মনের ভিতরে একটা ভয় থাকে, আসতে পারি কি না পারি, এই অবস্থা দেশের এখন। থ্যাংক ইউ। নির্বাচন ঘিরে যে ভোটারদের প্রত্যাশা গল্প যদি শুনলাম, সবাই চাচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয়, যেই নির্বাচনে ভোটারদের একটি ভোটেরও দাম থাকবে এবং এই ভোটের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে। তো দেখার অপেক্ষা আসলে যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই সাধারণ মানুষের ভোটে যে সরকার আসবে সে সরকার যেন জনগণের কথা এবং চাহিদার প্রতিফলন ঘটে। তো এই ছিল আজকের পর্বে মুন্সিগঞ্জ থেকে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্থান থেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম শিল্পনগরী খুলনা। নির্বাচনী এলাকার সমস্যা, অসঙ্গতি ও উন্নয়নের জন্য প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে ভোটারদেরও হিসাব নিকাশ। 6টি সংসদীয় আসনে ভোটের অঙ্ক কষতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। ভোটাররা বলছেন, শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষম ব্যক্তিকেই ভোট দিতে চান তারা। খুলনা থেকে শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। খুলনা জেলা ও মহানগরের 6টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 21,01,335 জন। এর মধ্যে পুরুষ ভোটার 10,46,432 জন এবং নারী ভোটার 10,54,874 জন। জেলায় 29 জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। 6টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুলনার 2 আসন মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে এবং খুলনার 4 আসন রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত। খুলনার 2 আসনে মহানগরীর বড় অংশ এখনও নির্ভরশীল শিল্প পুনরুজ্জীবন, কর্মসংস্থান ও নগর সেবার উপর। তেমনি খুলনার 4 আসনের বেশিরভাগ এলাকার মানুষের প্রধান পেশা কৃষি। জলাবদ্ধতা, নদ নদী ভরাট, কর্মসংস্থানের অভাব, অনুন্নত যোগাযোগ, ভেঙে পড়া স্বাস্থ্যসেবার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো সমস্যাগুলো সমাধানে সক্ষম প্রার্থীকেই এবার নির্বাচিত করতে চান ভোটাররা। খুলনা 2 আসনে যেই নির্বাচিত প্রতিনিধি যেই হন না কেন, আমরা তার কাছ থেকে সুফল শাসন আশা করব। এখন এমন কেউ আসুক যে অন্তত গরিব দিনমজুর যারা করে তাকে দিকে যেন একটু নজর থাকে, যে আমাকে সবাই পাশে থাকবে, সাধারণ মানুষের, এরকম মানুষটাই ভোট দিতে চাই। জনগণের উপকার হবে, জনগণের ভালোবাসবে, জনগণের কাজ হবে, আমাকে উপকার হবে, সেইভাবে সেই লোকের চাই। বিগত নির্বাচনে এলাকার সমস্যা সমাধানে প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের ঘাটতিকেই এবার মূল বিবেচ্য ভাবছেন ভোটাররা। যাতে দুর্নীতি না করে, আমরা সবকিছু পাই, বুঝে পাই এবং তারা মায়ের না খায়, এটাই আমরা সহজ সরল মানুষ, আমরা দিন মজুর মানুষ, এটাই আমরা চাই। সামনে এই নির্বাচনে এরকম একজন এমপি বানাবো যাতে আমাদের সবকিছুর সুখ দুঃখের সাথে থাকে, আমরা সেরকম একজন লোক চাই। নির্বাচনী এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপন ও আধুনিকায়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়তে জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবা নিশ্চিত করা, চলমান সমস্যা সমাধান এবং নারী ও তরুণ ভোটারদের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের পক্ষে টানতে চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই কর্মসংস্থানের জন্য আমরা বললাম যে 1 কোটি কর্মসংস্থান আমরা 1 বছর তৈরি করব। আমাদের অর্থনীতি যখন $1 ট্রিলিয়ন যাবে, তখন আমাদের এই তরুণ সমাজও সেখানে কর্মসংস্থানের সুবিধা পাবে। সুন্দরবন কেন্দ্রিক নতুন শিল্প, পর্যটন সমমানের শিল্প, সেটাকে দাঁড় করানো এবং নতুন নতুন শিল্প খুলনা স্থাপন করা, খুলনার ইপিজেড মোংলা এটাকে চালু করা এবং এই বন্দরগুলোকে আরো ভালো করা এবং বন্দর শিল্পনগরী খুলনার হারানো গৌরব আমরা ফিরে পেতে চাই, সেই জন্য আমরা কাজ করব। বাংলাদেশে প্রায় সব জায়গাতে গ্যাস আছে, গ্যাস সুবিধাটা আমাদের এখানে গ্যাস সেই সুবিধাটা নেই। এখানে যে শিল্প কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো পুনরায় চালু করার জন্য এই গ্যাস সুবিধাটা আমাদের এখানে দরকার। আর ভোটাররাও চাইছেন শুধু প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নে কাজ করবেন এমন ব্যক্তি হোক তাদের জনপ্রতিনিধি। আফরিন পপি, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে শীত ও দর পতনের দ্বিমুখী সংকটে কয়েক হাজার পোল্ট্রি খামার। একদিকে বাড়ছে ডিমের উৎপাদন ব্যয়, অন্যদিকে কমছে দাম। এ দুইয়ের দোলাচলে পুঁজি হারাচ্ছেন তারা। এদিকে মরার ওপর খাড়ার ঘা হয়ে বসেছে প্রাকৃতিক দুর্যোগ। অতিরিক্ত শীতের কারণে খামারগুলোতে দেখা দিয়েছে বার্ড ফ্লু সহ নানা রোগ। খামারিদের অভিযোগ, সংকটকালে প্রাণী সম্পদ বিভাগ থেকে কোনো সহযোগিতা মেলে না। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। উত্তরের জেলা সিরাজগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 18,000 পোল্ট্রি খামার রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এখানকার ডিম ও মুরগি সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে। কিন্তু এবছর নানা প্রতিকূলতায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। বাড়তি উৎপাদন ব্যয় আর নিম্নমুখী বাজার তাদেরকে ব্যবসা বিমুখ করতে চলেছে। প্রচণ্ড ঠান্ডায় এবার খামারগুলোতে ডিমের উৎপাদন কমে গেছে প্রায় 10%। এছাড়া ঠান্ডাজনিত কারণে খামারগুলোতে দেখা দিয়েছে ব্লাড ফ্লু সহ নানা ব্যাধি। এতে লোকসানে বোঝা টানতে হচ্ছে তাদের। ওষুধ খাদ্যের দাম না কমায় তাহলে আমাদের আগামীতে ব্যবসা করা সম্ভব না। খামারিদের বাঁচাতে হলে খাদ্যের দাম, ওষুধের দাম
কমাইতে হবে এবং ডিমের দাম বাড়াইতে হবে। শীতের কারণে মুরগি অতি রোগ বেলায় মানে এসে চেপে ধরেছে, ওষুধে কাজ হইতেছে না। সরকারি কোনো সহযোগিতা পাই তাদের চিকিৎসার ব্যাপারে হয়তোবা আমরা এই চিকিৎসাটা করে কুলিয়ে উঠতে পারবো। ডিমের দাম বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে এই শিল্প টিকে থাকবে না বলে আশঙ্কা জানান সংশ্লিষ্টরা। এছাড়া প্রয়োজন মতো প্রাণী সম্পদ বিভাগের সহায়তা না পাওয়ার অভিযোগও করেন খামারিরা। প্রাণী সম্পদের ঊর্ধ্বতন ডাক্তারদের কাছে যখন আমরা চিকিৎসা নিতে যাই তো ওনারা মুরগি কাটেন, চোখেতে দেখেন, দেখার পর কি হয় না হয় কতটুকু বুঝতে পারা জানি না, তাদের আন্দাজের উপরে তারা 4-5 টাকা করে ওষুধ লিখে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারে পর্দা যাতে শীত বেশি সরাসরি বাতাস না লাগে পর্দা ঘিরে রাখার জন্য, এবং পুষ্টিকর খাবার এবং স্ট্রেস ফ্যাক্টর যেগুলো ভিটামিন মিনারেল এগুলো বেশি খাওয়ানোর পরামর্শ দিচ্ছে। শীতকালীন সময়ে যে সমস্ত রোগ অসুখ বিসুখ হয় সেগুলো টিকা প্রদানের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলতেছি এবং পরামর্শ দিচ্ছি। শিল্পটি রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি করছেন খামারিরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 24-এর গণঅভ্যুত্থানকালে চানখার পুলে 6 হত্যা মামলায় ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 5 আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। কয়েকজনের সাজা কম হওয়ায় আপিলের সিদ্ধান্ত প্রসিকিউশনের। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ভোট গ্রহণ কর্মকর্তাদের 2 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 পালিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় বিকেএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পণ্য মেলা। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাসের কেন্দ্রীয় নেতা ভাস্কর্য ও সঙ্গীত শিল্পী MI মিঠু নিজ উদ্যোগে জয়পুরহাটের 5 বিবির 5 শতাধিক গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়ে 42,000 কোটি টাকা। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড। এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই নির্বাচনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টা, যারাই ক্ষমতায় গেছে দেশ খুবলে খেয়েছে, ষড়যন্ত্র চলছে, ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেবেন। এরপর সমকাল শিরোনাম করেছে রেকর্ড উৎপাদন মজুদ, তবু চাল আমদানি, শঙ্কায় কৃষক, সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া। এরপর বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মামলা বাণিজ্য, প্রধান টার্গেট ব্যবসায়ী, ভেঙে ফেলার চিন্তা বিআরটি। এরপর যুগান্তর শিরোনাম করেছে সারা দেশে প্রচারণার উৎসব, হাবিব সহ ডিএনপির 3 শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড। এরপর রয়েছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে সেফটি, ফ্রিডম অ্যান্ড জব অন ইয়ং ভোটার্স মাইন্ড, দ্য ইয়ুথ ভোট ফ্রম দ্য গ্রাউন্ড। আদানি ডেল পেস্ট টয়েস আলামস ফাল্ড কন্ট্রাক্ট। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 22 বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান।
একটি গোষ্ঠীর বিরুদ্ধে নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অভিযোগ, ভোটের হিসাব বুঝে নেওয়ার তাগিদ। বিশ্বের নজর বাংলাদেশের নির্বাচনে, সুষ্ঠু ভোটে নির্ভর করছে অর্থনীতি। সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার তাগিদ বিশেষজ্ঞদের। নির্বাচন ঘিরে সরগরম খুলনা, সমস্যার সমাধান ও উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি, বাস্তবায়নে সক্ষম ব্যক্তিকে নির্বাচিত করার আশ্বাস। এবং সিরাজগঞ্জের সংকটে পোল্ট্রি খাত, ডিমের উৎপাদন ব্যয় বাড়ায় পুঁজি হারাচ্ছেন খামারিরা, প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারবেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।